বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত। বাজেট নিয়ে অনেকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে। মূলত এই বাজেটে বিশেষ কি বিষয় থাকছে গতানুগতিক ধারা? জাফর, আমরা যদি দেখি এই বাজেটে আসলে বিশেষ কি আছে, তার শুরুতেই যদি বলা যায় যে বাজেটের আকারটাই কিন্তু বিশেষ, অর্থাৎ 1,40,000 এবং এটা বাংলাদেশের সর্ববৃহৎ 48,000 কোটি টাকা বেড়ে যাওয়া, এটি কিন্তু আসলে এবারই এত বেড়ে যাওয়ার এটা এবারই কিন্তু প্রথম। এর ছাড়াও বেশ কিছু লক্ষ্য করার মতো দিক রয়েছে এই বাজেটে, যেটি মধ্য দীর্ঘমেয়াদী নীতি কৌশল দেখা গিয়েছে। আমরা যেটা দেখেছি যে মোটামুটিভাবে আসলে প্রতি বছরই সব কিছুই আসলে নতুন করে নির্ধারণ করার একটি চেষ্টা করা হয়, কিন্তু এই সরকার এসে তার যে 5 বছর ক্ষমতা মেয়াদকাল, সেই মেয়াদকালে আসলে কি কি করতে চান সেটি দিয়ে একটি আভাস দিতে চান এই বাজেটে। শিক্ষা স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে, যেটি শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য খাতে 1% বেশি বরাদ্দ দেওয়া হতে পারে, যেটি আমরা জানতে পেরেছি। এটি আসলে সবসময় দেখা যায় যে বেশ গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে দক্ষ জনগোষ্ঠী কিংবা মেধাভিত্তিক জাতি গঠনের কথা বলা হয়, কিন্তু আসলে এই দুইটি খাত কিন্তু তেমন একটা গুরুত্ব পায় না, অর্থাৎ 1%-এর নিচেই সবসময় বরাদ্দ থাকে। কিন্তু সরকারের এবার একটু বিশেষ নজর দিয়েছে। কল্যাণকর রাষ্ট্র গঠনের তাগিদ দিয়েছে, যেটি আসলে সবসময় বলা হয়ে থাকে যে বাংলাদেশ আসলে কল্যাণকর রাষ্ট্র, কিন্তু সেই হিসেবে আসলে কী পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে দেখার বিষয়। কিন্তু এবার দেখা যাচ্ছে যে সরকার একসাথে যেমন জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়, একই সাথে যেমন এডিপি বাস্তবায়ন করে অর্থনীতিকে বড় করতে চায়, ঠিক একই সাথে যারা পিছিয়ে পড়েছে তাদেরকেও কিন্তু সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। সামাজিক সুরক্ষা খাতেও কিন্তু নতুনত্ব রয়েছে। সামাজিক সুরক্ষা খাতের যে নতুনত্ব রয়েছে, আমরা যেটি এখন পর্যন্ত জেনেছি যে মোট কর্মসূচির সংখ্যা কিন্তু কমেছে, বাট নতুন 8টি কর্মসূচি বেড়েছে। আমি যারপর যেটি বলছিলাম যে সরকারের যে নীতি কৌশল, যে মধ্য এবং দীর্ঘমেয়াদী, তার নমুনা কিন্তু একটি আছে যে সাধারণ করদাতারা আসলে 2030-31 সালে 31 অর্থ বছরে কত টাকা করমুক্ত আয়সীমার ভেতরে পাবেন, সেটিও কিন্তু এই বছরই তারা জানতে পারবেন। এটি একটি কিন্তু সরকারের ভালো দিক। এই যে সরকার যে বাজেট বাস্তবায়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাফর, সেই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কিন্তু একই সাথে দেখা যায় বিভিন্নভাবে যে কর বসে কোনো কোনো পণ্যে, কোনো কোনো পণ্যের কি দাম বাড়ছে কমছে? আমি সেটি বলছি জাফর, যে এই রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কিন্তু সরকারকে কখনো কখনো কঠোর হতে হয়, যেটি জনবান্ধব বলার পরেও আসলে জনগণের জন্য কল্যাণকর হয়ে ওঠে না। সেরকম কিছু পণ্যের, যে কোন পণ্যের দাম বেড়েছে এবং কোন পণ্যের দাম কমবে আশা করা হচ্ছে, ঠিক সেই নিয়ে আমাদের এক প্রতিবেদন রয়েছে। আমাদের সহকর্মী শুভ খান যেটি করেছেন, আমরা দেখে আসি জাফর। নিত্যপণ্যের বাজারে উচ্চ মূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ 7টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্ক। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহার হচ্ছে। সংসার শুরুর পরিকল্পনা করছেন? এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামছে। এছাড়া ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়ছে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলছে। সংসার তো আছেই, সন্তান দিবেন ভাবছেন? সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হচ্ছে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসছে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করা হচ্ছে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2,500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ হচ্ছে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হচ্ছে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $7 নির্ধারণ করা হচ্ছে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10% থেকে নামছে 5%। প্রত্যাহার হচ্ছে 7% আগাম করও। তুলে নেওয়া হচ্ছে এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর।
পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। সুবিধা মিলবে স্থানীয় ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের। টায়ার টিউব শিল্প শক্তিশালী করতে উৎপাদনে লাগে এমন দুটি কাঁচামালে মিলবে রেয়াতি সুবিধা, এতে কমবে দাম। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 51টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যাহার হচ্ছে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 800 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর থাকা 10% ভ্যাটও সম্পূর্ণ প্রত্যাহার হচ্ছে। এতে হার্টের রিংয়ে 20,000 টাকা এবং চোখের লেন্সে দাম কমবে 5,000 টাকা পর্যন্ত। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিংয়ের আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হচ্ছে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমছে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়বে, যাতে বাড়বে রডের দাম। এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিন ও নিকোটিন পাউচের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ হচ্ছে। উচ্চ স্তরের 10 শলাকার সিগারেটের প্যাকেটের দাম 185 টাকা থেকে বাড়িয়ে 210 টাকা করা হচ্ছে। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হচ্ছে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা দেখছিলাম আসলে কোন পণ্যের দাম স্বস্তি কমা মিলছে, বাড়ার কোন বিষয়গুলো তো আমরা দেখলাম, কিন্তু এই যে দাম যেগুলো বাড়ছে, দরিদ্র সীমায় যারা আছে কিংবা দরিদ্র যারা আছে তাদের জন্য আসলে যে আপনি নতুনত্বের কথা বলছিলেন সেগুলো কি রকম হচ্ছে? সেই নতুনত্বের আসলে মানুষের তো ব্যয় বেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে যে আয় বাড়ার যে পথ আছে, ছোট পরিসরে হোক ক্ষুদ্র পরিসরে হোক, সেই চেষ্টাটা কিন্তু সরকার করেছে। আমরা একটি প্রতিবেদনে দেখে আসি জাফর, কর কাঠামোতে বড় পরিবর্তন এনে এবারের বাজেটে সৃজনশীল অর্থনীতির বিকাশে থাকছে বিশেষ ব্যবস্থা। স্টার্টআপ প্রতিষ্ঠানের সব ভ্যাট অব্যাহতি সহ ফ্যামিলি ও কৃষক কার্ডের মতো 8টি নতুন কর্মসূচিও আসছে, বাজেটে থাকছে। 65 বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে রেল ভ্রমণের পাশাপাশি মেট্রো রেলও 25% ছাড়ের প্রস্তাব আছে এবারের বাজেটে। তবে সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধিতে পে স্কেল বাস্তবায়নের বিশেষ কোনো ঘোষণা থাকছে না। কর কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে নতুন অর্থ বছরের বাজেটে। প্রথমবারের মতো আয়কর দাতারা আগামী 5 বছরে কত টাকায় কত কর দিতে হবে তা জানার সুযোগ পেতে যাচ্ছেন। শুধু তাই নয়, কর আয়সীমার নিচেও সরকার আপনাকে বেশি দিন রাখতে চান না। সেজন্য আয়ের পথ সম্প্রসারণে প্রথমবারের মতো এবারের বাজেটে ঘোষণা আসতে যাচ্ছে মুক্ত বাণিজ্য স্থাপনের। এজন্য কাস্টমস আইনে যুক্ত হবে নতুন একটি অধ্যায় সহ কয়েকটি বিধান। ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির বিকাশ ও জিডিপিতে এ খাতের 1.5% অবদান নিশ্চিত করতে 10 বছর মেয়াদী কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জমিতে পিপিপি মডেলের বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব গঠন করা হবে। এটি সম্প্রসারণ হবে জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে এবং শিশু ও শিল্পকলা একাডেমিতেও। গঠন করা হবে ন্যাশনাল পুল অফ ডিজাইন, যেখানে গুরুত্ব পাবে হস্তশিল্পের কাজ। শুধু তাই নয়, স্টার্টআপ প্রতিষ্ঠানে স্থানীয় পর্যায়ে 15% ভ্যাট অব্যাহতি, এসব প্রতিষ্ঠানে দরকারি সেবা আমদানির ক্ষেত্রে 15% ভ্যাট অব্যাহতি এবং সব প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়া নেয়ার ক্ষেত্রেও বিদ্যমান 15% ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে এবারের বাজেটে। এই বিধান 2035 সালের 30 জুন পর্যন্ত বহাল রাখার লক্ষ্য সরকারের। এবারের বাজেটে ফ্যামিলি কার্ড সহ সামাজিক সুরক্ষা খাতে যুক্ত হচ্ছে 8টি নতুন কর্মসূচি। ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের বছরে একবার করে দেওয়া হবে 2,500 টাকা নগদ সহায়তা। রাষ্ট্র কল্যাণ গড়ে তোলার লক্ষ্যে 65 বছরের বেশি বয়সীদের জন্য রেল ভ্রমণ ফ্রি আর মেট্রো রেলে 25% ছাড় দিতে যাচ্ছে সরকার। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য ব্যাধিগ্রস্ত রোগীর সহায়তার পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হচ্ছে। আর প্রতি মাসে মুক্তিযোদ্ধা ও বীর খেতাবপ্রাপ্তদের ভাতা বাড়ছে 5,000 টাকা।
অগ্রাধিকার দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে পর্যায়ক্রমে জিডিপির 2% 1.01%। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় হেলথ কার্ড দেওয়ার পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ও শহরের ওয়ার্ডে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের পরিকল্পনাও আছে সরকারের। এবারের বাজেটে জনবান্ধব বেশ কিছু উদ্যোগ নেওয়ার আভাস মিললেও সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে পে স্কেল বাস্তবায়নের বিশেষ কোনো ঘোষণা থাকছে না বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জাফর, আমরা দেখছিলাম হ্যাঁ, দেখছিলাম যে বেশ কিছু সুবিধা থাকছে বয়স্কদের জন্য এবং যারা দারিদ্র্য সীমার মধ্যে কল্যাণকর আছে। রাষ্ট্র গঠনের আসলে যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে বেশ সরকারের কর্মপরিকল্পনা রয়েছে। একটু বিস্তারিত জানাবেন, আর একটু ভালোভাবে যদি জানাতেন। আমরা জাফর একই সাথে দেখেন বাজেটের যে কর্মপরিকল্পনা রয়েছে সেই কর্মপরিকল্পনায় যেমন সামাজিক সুরক্ষা খাতটা বেশ বিস্তৃত হচ্ছে, অর্থাৎ চলতি অর্থ বছরে যেখানে 1,16,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে সেখানে প্রায় 1,45,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে আগামী অর্থ বছরের বাজেটে। এবং সেখানে কিন্তু যেমন সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে, ঠিক সুবিধার ভাতার পরিমাণও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়ানো হচ্ছে। এই যে একদিকে সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষজনকে যেমন এগিয়ে নেওয়া, ঠিক একই সাথে আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেদনে দেখলাম কিন্তু সেখানে বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ আয়ের পথ এই বাড়িয়ে বরাদ্দের নেওয়ার জন্য মধ্যেই কি কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড থাকছে না, ওটার জন্য আলাদা কোনো বরাদ্দ আছে? এই সামাজিক সুরক্ষা খাতের ভেতরেই থাকবে, এটার আলাদা সবই সামাজিক সুরক্ষা খাতে, যেহেতু নতুন 8টি কর্মসূচি এই সামাজিক সুরক্ষা খাতেই যুক্ত হয়েছে, তো আলাদাভাবে সেটি হওয়ার কথা না জাফর। একই সাথে যে সামাজিক সুরক্ষা খাতে যেমন বরাদ্দ দেওয়া হচ্ছে বা তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, একই সাথে তাদের কিন্তু আয়ের পথ বাড়ানোর জন্য ছোট ছোট বেশ কিছু উদ্যোগ রয়েছে। আমরা দেখেছি ক্রিয়েটিভ ইকোনমি, যেখানে আমরা যে 1 গ্রাম 1 পণ্য সেটিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা হবে। এবং একই সাথে যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার কিন্তু একটি বেশ বড় আইকনিক একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, অর্থাৎ ঢাকার পূর্বাঞ্চলে 166 একর জমিতে কিন্তু একটি সেন্ট্রালি একটি হাব গঠন করা হবে, যেখানে আসলে ভাতার পরিমাণও তো অনেক বিস্তৃত হচ্ছে এবং কিছু ক্ষেত্রে বাড়ছে। কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে। যেমন প্রতিবন্ধী ভাতা এখন রয়েছে 900 টাকা, সেটি আসলে 1,000 টাকা করা হচ্ছে। এবং যে মা ও শিশু সহায়তা কেন্দ্র, এই সহায়তা ভাতা, এগুলো কিন্তু মোটামুটিভাবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা একই রয়েছে। তো জাফর, আমার কাছে এই ছিল এইবারের বাজেটে আসলে বিশেষ কী দিকগুলো রয়েছে লক্ষ্য করার মতো। অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। বাজেট আসলে সংসদ অধিবেশনে পাশ হওয়ার পরই বোঝা যাবে যে কি অবস্থা দাঁড়াচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন যে এই অধিবেশনে বাজেটটি উপস্থাপন হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত।